জন্মেও দেখিনি তোমার সাবান মাখতে গায়ে, তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালায়। তো ওই আষাঢ় শ্রাবণ মাসে ব্যাঙেদের মিটিং হয়, আর ওই ব্যাঙের পাশাটুক ডুবিয়ে রাখে আর মাথা বের করে থাকে, ওগুলো হচ্ছে সভাসদবর্গ। তো এখন ওই চেয়ারম্যান কিভাবে ডাকছে, আমরা যদি খেয়াল করি তো একটা কথা বলছে মনে হচ্ছে, মোয়াফেদ 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 মোয়াফেদ, মানে মকসেদ। খুব খেয়াল করে শুনলাম যে হ্যাঁ মকসেদকে ডাকছে। তো এবার মকসেদ পুষ্কে ঠেলে উঠলো, মানে ওইটা জি স্যার জি স্যার জি স্যার জি স্যার। এবার মোটা ব্যাংক মানে চেয়ারম্যান বলছে নিয়ে যা নিয়ে যা, মানে নিয়ে যা। কি পরিমাণ গবেষণা করলে ভেসে গেলাম নিয়ে যা। বাংলাদেশে এখন দয়াল বাবা একটা গ্রুপ হয়ে গেছে, কিন্তু এটা আমার লেখা, আমার গাওয়া। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও, মানে এমন ভাবে সেইটা এরা ছেড়ে পাঠিয়ে যাচ্ছে, কিন্তু কারোর ক্ষমতা নেই ওই গানটা। আর এখন স্টাইলিশ সব এত বড় বড় টিপ পরে, হাতে কি লাল পরে পরে মেয়েরা উঠে গায়, কেমনে আসি চাই, মানে কত রকম কি হয়েছে, আর কিছু বলতে চাইনি। মানে আমার জন্য এটা স্বপ্ন পূরণ হওয়ার চেয়ে বেশি কিছু। শাহিন ভাই থ্যাংক ইউ। গুরুজন মানে কাজল ভাইরে পাবো এটা আমি চিন্তাও করিনি, মানে স্বপ্নের মধ্যে আশা করিনি। আপনি বাংলাদেশের লিজেন্ডের লিজেন্ড। না এত কিছু না, তবে এটা আমার এটা পাওয়া, এর চাইতে আর কি। কিন্তু আপনার স্কিন কালার আর পরিমণের স্কিন কালার কিন্তু একদম আমার ঠিক একটু মনের কথাটা এখানেই বলে ফেললে থাক, এটা পরবর্তীতে আমি আশা রাখি তার সাথে একটা মিলাই দেখা উচিত। কিন্তু স্কিন স্কিন টু স্কিন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। ভাই আপনি এখন থাকেন কই? আমি ঝিনাইদহে থাকি, আমি দেশের বাড়ি, আর যখন কাজ টাজ থাকে আমি ঢাকাতে থাকি। আচ্ছা, মানে দুই দিকে এখন দৌড়াদৌড়ির মধ্যে আছি। ওখানে আমার যদি মাফ করেন জিজ্ঞেস করি, আপনার বয়স হইল এখন? বয়স কত শাইন, এখন কি বলবো, 36 37 নিজেকে সবসময় 28 বছর মনে হয়। আর মানুষ কি মনে করে, গার্লফ্রেন্ডরা কি মনে করে? এখন অনেকেই আমাকে এখনো পর্যন্ত অন্যরকম ভাবে দেখে আর কি, এবং প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে। কি জানি কি যে ভিতরে আমার কি আছে। তখন এক সময় ফিল্মের মধ্যে ছিলাম, তো তখন একটা ওই ফিল্মের একটা ছোঁয়া ভিতরে। হ্যাঁ হ্যাঁ। কাজলদার বিষয়টা কি, কোন এক নায়িকাকে আমরা গিয়েছিলাম সাইনিং করতে, ডিরেক্টর হিরো সহ, তখনও সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। এই ছবিটা মুক্তি হওয়ার পরে যখন পরবর্তী 2-3 বছর পর আবার আরেকটা ছবি সিনেমার জন্য যাওয়া হলো, তখনও সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। এবং কোনো এক প্রোগ্রামে তার সঙ্গে দেখা, সাংবাদিকদের সামনে সে বলছে আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি। আসলে ম্যাট্রিক পরীক্ষা কত বছর ধরে হয় সেটা আমার জানা নাই, ওইরকম বোধ হয় কাজল দেওয়ার কি। বয়স কত হলো এই আর কি। ফার্স্ট অ্যালবাম কোনটা ছিল? আমার প্রথম ছিল হেই আবুল। হে আবুল, হে আবুল, এটা 89 সালে রেকর্ডিং হয়েছিল, 90 এটা। আর প্রথম রেকর্ড করা জোকস, মানে জোকস ছিল ওটা সবচেয়ে, যেমন নিমাই দাঁড়া ওটা একটা ছিল, তারপরে ব্যাঙের ডাক। এই ব্যাঙের ডাকটা মাথার মধ্যে রয়ে গেছে। আর বিশেষ করে আরেকটা, কলা ছিললে কেন বুঝাই দাও। কারণ খুলনাতে একসময় এই শাহিন খুব গান বাজনা করে বেড়াতো, এবং তার ব্যান্ড একটা সঙ্গীত ছিল, এবং এর পিছনে ও কিন্তু গান বাজনা একটু দক্ষ আছে। একদিন আমাকে জড়িয়ে ধরে বলছে, দাদা তুমি খুলনায় অনুষ্ঠান করতে এসছো, আমি একটু টেলিভিশনে প্রোগ্রাম করবো, আমি যা জানি আমি একটু দেখাবো। তুই চলে আয়, সমস্যা নেই। আর একটা কথা বলছিলাম, শাহিন নিজের চরকিতে নিজের তেল দিতে হয়, এই কথাটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি। এই লাইনে তোমাকে কি হেল্প করবে না? নিজের প্রতিভা থাকলে অবশ্যই পারবা। আমি যেরকম একসময় ঢাকা শহরে লজ্জার কিছু নেই, পেপার পেতে ঘুমাইছি। এটা বলাতে মানুষ ভাববে বেশি বেশি কি কথাবার্তা বলছে, যেন নিজেকে আতেল অনেক কিছু ভাবতে পারে। সেটা কিছু না, কষ্ট করতে হয়েছে, আসলেই খুব কষ্ট করতে হয়েছে। সেই সময় আমাকে যশোরের প্রণব ঘোষ
টেলিভিশনে শেখ রিয়াজউদ্দিন বাদশার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এই আমার জীবনের একটা শুরু। আমি তখন মাইকেল সঙ্গীত একাডেমিতে গান বাজনা করতাম আর যশোর সিটি কলেজে পড়াশোনা করতাম। 86-এ ওখান থেকে বেরিয়ে আসলাম, 86। তারপর ঢাকা জগন্নাথ কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হলাম। তো যাই হোক, পড়াশুনো ওর ফাঁকে ফাঁকে এই সিনেমা না এই করতে করতে একটা নেশা এদিকে একটা কীভাবে হয়ে গেল। আর তারপর আছে ছোটোবেলা থেকে একটু ওই মানে এই কৌতুক গান বাজনা এইসব নিয়েই আমি একটুখানি সবসময় থাকতাম, সব বানিয়ে বানিয়ে লিখতাম। এটা মানে ছোটোবেলায় সবার যা হয়ে থাকে এইভাবে। তারপরে লেগে গেল মানে শিক্ষকদের আশীর্বাদ, দোয়া। স্যাররাও বললেন যে তুই ঢাকায় চলে যা, তুই নাম করতে পারবি। তো চেষ্টা থাকতো। তখন তো আমি ইনকাম করতে পারতাম না। হিরোর কাছ থেকে টাকা পয়সা, বাবার কাছ থেকে, কাকার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমায়ে একটু ঢাকায় আসার মানে তখন আর কি এইভাবেই। তাছাড়া কি বলবো, অনেকের অনেক রকম কাহিনী আছে। পুরনো কি বলে ওয়ার্ড্রপ নিয়ে আসছিল, আপনি কি নিয়ে আসছিলেন ঢাকা আসার সময়? ঢাকার সময় আমি কিছুই না, একটা ছোট একটা ব্যাগ ছিল আর কিছু জামা কাপড় নিয়েই ঢাকায় ঢুকেছিলাম। থাকা জায়গা ছিল তখন ওই কিছু মানে চেনা জানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যখন একটু কষ্ট হতো, অনেক সময় তো বাসের হ্যান্ডেল ধরেও তো মানুষ ঝুলে ঝুলে এসেছে, তারপরে তারা স্টার হয়েছে। মাশাআল্লাহ, এরকম অনেক রেকর্ড আছে। এখনো অত বলার দরকার নেই, সবাই জানে। ইয়ে করলেন প্রথম সিডি মানে ক্যাসেট রেকর্ডের প্রক্রিয়াটা কি? আমাদের দেবব্রত চৌধুরী তবলাবাদক, উনি চট্টগ্রামের। উনি একদিন বলছে, কাজল তোমার আমি রেকর্ড করাবো, চিন্তা করো না, তোমার কিছু, হ্যাঁ তুমি কিছু পাবা, তুমি ঢাকাতে কষ্টে আছো। তো এই একটা আমার প্রথম। তো 10-12 টাকা পকেটে থাকা মানে আমি তখন কিং। তখনকার 90 সালের 10 টাকা মানে বিরাট ব্যাপার এখনকার সময়। আর সে কথা একদিন খাওয়া থাকা হয়ে যেত 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা এখান থেকে মিরপুর, এরকম ভাড়া ছিল। টেম্পু, হ্যাঁ, অটো, নানান ছিল তখন। অটো ছিল না তখন, টেম্পু ছিল আর বড় টেম্পু মতো ছিল। আবার ওই তোমার ছোট ছোট ট্রাকের মতো অটোও ছিল, ওই ঝুলে ঝুলে উঠে পড়তো ওর পরে, মানে এরকম মানে এইভাবে। তা এখন কথা হচ্ছে তখন মানে আমার টেলিভিশনের প্রথম স্যালারি 300 টাকা। আমি এখনো সেটা ফটোকপি করে রেখে দিই। আমিও পাইছি 510। আমার 300 টাকা প্রথম, ওটা আমার বিশাল সার্টিফিকেট আমি মনে করি। টেলিভিশনের একটা চেক, প্রথম জীবনের প্রথম একটা প্রোগ্রামের, ওটা আমার সার্টিফিকেট। কত চেক যে ভাঙানো হয় নাই ভাই, 110, 330, 1800, এইসব চেক কি আপনি ভাঙায় কি? এমনকি প্রশ্ন করতো যে টেলিভিশনে 510 মানে, আসলে কি তখন বুঝাইতাম এইভাবে যে 1 মিনিট যদি প্রচার করে তার 65,000 টাকা খরচ হয় বাংলাদেশ টেলিভিশনে। ওইটা হচ্ছে আমাদের সম্মানের জন্য খরচ করে এটা। আর নগদ যেটা সেটা হচ্ছে 510, এটা হচ্ছে আমাদের সম্মানই। তো ওই 65,000 আর এই 500 যদি হয় তাহলে হয় 65,500 পার মিনিটে। এইভাবে ভাই ওই গল্পটা বলছেন, ওই রেকর্ডের সূত্রটা কেমনে হলো, মানে ফিতা রেকর্ডের? তারপরে আমার ওই একদিনে আমার একটা সময় দিল যে তুই 10টার মধ্যে চলে আসবি স্টুডিওতে। সেটা হচ্ছে ওই ঝংকার স্টুডিও ছিল, জি, ফার্ম গেটের দিকে, অনেক পুরাতন। হ্যাঁ অনেক পুরাতন। সেখানে আমাকে একদিনে একটা অ্যালবাম শেষ করেছিলাম। মানে সেটা তাও কি রাত 2-2:30 বেজে গেছিল। সকাল থেকে একটু রেস্ট নিয়ে যাই হোক 2:30-এর ভিতরে পুরো অ্যালবাম শেষ করি রাত। ওই ফিল্ডটা তো এখন বললে বোঝানো যাবে। হ্যাঁ ওরে বাপরে বাপ, কষ্ট, টেনশন, বড় বড় স্পুল, কনসোল বোর্ড, হাজারো সুইচ, একা থাকতে হবে একটা গ্লাস আটকানো রুমের মধ্যে, সমস্ত লোক হচ্ছে কনসোল রুমে, মিউজিক ডিরেক্টর অন্য রুমে। ওই এনভায়রনমেন্টটা এখন মানে সম্ভব না বোঝানো। মিউজিশিয়ান ছিল মিন্টু ভাই কিবোর্ডে, আর তবলাও দেবব্রত বাজিয়েছে, এবার বশির আমার সাথে তবলা বাজিয়েছে। মানে এগুলো একটা চিন্তাই করা যায় না। তখন গানগুলো ছিল অন্যরকম, কমেডি গান। মিল্টন খন্দকার একটা গান লিখে দিল তখন, পঙ্কজ দাসের একটা গান খুব, চাঁদে জেসা রঙ হ্যায় তেরা সোনে জেসে বাল, এই গানটার প্যারোডি করে দিল। আমি ওই গানটা দিয়ে আমি পরিচিত হলাম। কাজল আমাকে চিনলো, আমি কাজল। তখন এই গানটা কোন গান ছিল? পেতনির মতো রূপ যে তোমার, মাথায় পাকা চুল,
দাঁতগুলো তরমুজের বিচি, তাতে মাখো গুল। তারপরে জন্মেও দেখিনি তোমার সাবান মাখতে গায়ে, তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালায়, তবু তোমায় ভালোবেসে হয়েছি আকুল, তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়, আমি তোমার আবুল। দাঁতগুলো এই তো রিক্সায় করে যেতাম, আমার দেখলে বলতো আবুল, মানে এরকম ছেলে মেয়েরা। এটা আমরা করতাম, এটা আমরা করতাম। এই আবুল, কুমিরাজ খারাপ হতো, কি বলে ডাকলি? আমি কি কাজল? আমি কি বলতাম আবুল? আবুল আসবে ঢাকা ইউনিভার্সিটি টিএসসির মোড়ে একটা বিশাল অনুষ্ঠান হলো, সেখানে আজম খান ছিলেন। তো আমি যখন স্টেজে উঠেছিলাম, হলের থেকে ছেলেমেয়েরা সব বেরিয়ে চলে এসেছিল, এসে ড্যান্স, আর সবাই আবুল, এই আওয়াজ ছিল তখন। আচ্ছা, আমরা একটা কথা বলি, এটা মজা ছিল। এখন অনেকে বলে ভাইরাল, সেই দিনের কথা ভুলতে পারবো না। এখন একটা শব্দ আছে যে ও ভাইরাল, ও ভাইরাল। তো আমি মনে করি বিগততে যারা কন্টেন্ট বা কৌতুক বা একটা শব্দ যে পরিমাণ ভাইরাল হয়েছে বা হতো, এখন কি সেই ভাইরালের সাথে এই ভাইরালের কোনো মিল আছে? আমার কি মনে হয় এখন সংখ্যায় হয়, কোয়ালিটিতে না। তখন কোয়ালিটিতে হতো, সংখ্যা বোঝা যেত না। এই নে ভাইয়া, ওই ওই ইয়ের জোকসটা আমার খুব শুনতে ইচ্ছা করে, ওই ব্যাঙের জোকস। এটা তো লিজেন্ডারি জোকস। এখন যে অশালীন অশ্লীল যেসব চলছে, কিছু কিছু জিনিস ভালো চলছে, কিন্তু যেমন ম্যাসেজ ছিল। যেমন শাইনির কথা বলি, ও যখন আসলো, ওর মুখ থেকে কোনোদিন অশালীন অসভ্যতা দেখিনি। ও কিন্তু গঠনমূলক জিনিস তৈরি করে, এর ভিতরে যা আছে তা ভালো করে চিনতে পারিনি। কিন্তু আমি এই জন্যই ওর এক কথায় আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি। এর আগে এটিএন একটা প্রোগ্রামে হঠাৎ আমাকে ডাকলো, শাইন টেলিফোন করলো যে কাউদা, তোমার আর আমার আড্ডা, থার্ড পার্সন কেউ নেই, শুধু তুমি আর আমি, আর চারজন মিউজিশিয়ান। আমি হঠাৎ অবাক হয়ে গেলাম, কি ব্যাপার এরকম ভাবে, মানে কি হবে না হবে, আমি টেনশনে পড়ে গেছি। কিন্তু তারপর উৎফুল্লভাবে চলে আসছি। শাইন আর আমি, আর কারোর কথা আমি যেতাম না, অন্য কেউ যদি বলতো। ও জানি ও খুব গঠনমূলক কথাবার্তা বলে এবং উপস্থাপকও খুব সুন্দর, শুধু কমেডিয়ান না। এই যে মানুষ এই কমেডিয়ান বলে মানে নাক ছিটকায়, কিন্তু কমেডি জিনিস একটা কঠিন ব্যাপার, মেসেজ থাকে অবশ্যই। হ্যাঁ, ওর ভিতরে সেটা আছে। তো এই জন্যে এই যে আজকের অনুষ্ঠানে আমার খুব ভালো লাগছে, এই যে কথা বলছি, শুধু অনুষ্ঠান না, এটা আড্ডা। আমাকে আপনি স্কিপ করার চেষ্টা করতেছেন, আমাকে ওই এটা শোনান, ব্যাঙের জোকসটা শোনান। না, এই যে ব্যাঙের একটা কি মেসেজ, মানে কি, আমাদের মিটিং হয়, বড় বড় সভাসদ বর্গরা বসে থাকে। সভাসদ বর্গগুলো আমি বানিয়েছি এই বর্ষাকালে, ছোট ছোট ব্যাঙ, ওরা মিটিং করে। ওরা ওই মাজা ডুবিয়ে, মানে নিচের পোর্শন, এক কথায় আমার বাঙালি ভাষায় ঝিনেদা কুষ্টিয়া একই জায়গায় বাড়ি। যখন আমাদের শাইনের বাড়ি কুষ্টিয়া, তোমারও বাড়ি কুষ্টিয়া, আমার বাড়িও ঝিনেদা কুষ্টিয়া, একেবারে কাছে, বেশি দূর না। তো ওই আষাঢ় শ্রাবণ মাসে ব্যাঙেদের মিটিং হয়, আর ওই নিচের মানে ব্যাঙের পাশাটুক ডুবিয়ে রাখে আর মাথা বের করে থাকে, ওগুলো হচ্ছে সভাসদ বর্গ। আর যেটা মোটা ব্যাঙ, কুলা ব্যাঙ, ওইটা ড্যাঙায় বসে থাকে, ওইটা হচ্ছে চেয়ারম্যান। মানে আমি চেয়ারম্যান নাম দিয়েছি সেই 90 সালে। যাই হোক, চেয়ারম্যানরা কিছু মনে করে না যেন। যাই হোক, তো এখন ওই চেয়ারম্যান কীভাবে ডাকছে আমরা যদি খেয়াল করি, একটা কথা বলছে মনে হচ্ছে, মোয়াফেদ 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 মোয়াফেদ, মানে মকসেদ। খুব খেয়াল করে শুনলাম যে হ্যাঁ, মকসেদকে ডাকছে। তো এবার মকসেদ ফুস করে ঠেলে উঠলো, মানে দুটো, জি স্যার, জি স্যার, মানে জি স্যার, জি স্যার। এবার মোটা ব্যাংক মানে চেয়ারম্যান বলছে সিগারেট, মানে সিগারেট, সিগারেট। তখন মকসেদ বলছে কে যায়, কে যায়, মানে কি সিগারেট। তো এবার মোটা ব্যাংক বলছে ক্যাটো, ক্যাটো ক্যাটো, ক্যাটো ক্যাটো, ক্যাটো ক্যাটো, মানে কেটু সিগারেট একসময় খুব চলেছে। এইবার মকসেদ বলছে কয় ফ্যাক, কয় ফ্যাক, মানে কয় প্যাকেট, কয় প্যাকেট। তো এইবার মোটা ব্যাংক বলছে এক প্যাক, এক প্যাক, এক প্যাক, মানে 1 প্যাকেট। এবার সিগারেট এনে বলছে নেন নেন, সবাইকে দে, সবাইকে দে, মানে সবাইকে দে। তো সবার কাছে যাচ্ছে, আর ব্যাংক মকসেদ বলছে কিটা কিটা, কিটা কিটা, কেটে কেটে,
মানে সবার কাছে যাচ্ছে, কেটে কেটে নেবেন নেন। আমি জানতাম তুমি ছাগল বিশেষজ্ঞ, ছাগলের কথা অনেক ভালো বুঝো। ওই যে ভিজে গেলাম বৃষ্টি আসার আগে, মেঘ হচ্ছে, ছাগল নাকি চিৎকার করে কি বলছে, ছাগলের কথা বোঝেন আপনি? এই যে কি সুন্দর কমেডি করে বললো, মানুষ কি ভাবলো ছাগল বিশেষজ্ঞ। যাই হোক, থাকার ওয়াইজ নেবেন না। তো যাই হোক, এই ছাগলের একটা গল্প আছে, ছাগলেও কথা বলে। আমরা খামাখা পশুর গায়ে আঘাত করি, আঘাত করাটা ঠিক না। জবাই করে খাচ্ছে সে এক তো হলো, কিন্তু এই ধমাধম মারতেছে, বাড়ি মারা এটা উচিত না। তা ছাগলেরও ভাষা বুঝতে হবে। খুঁটো ফুটে মালিক বাড়ি চলে গেছে, আপন মনে ঘাস খাচ্ছে ছাগল, এর মধ্যে মেঘলা আকাশ। মেঘ হলে পানি পড়লে ওদের কানের মধ্যে যদি পানি যায় তো ছাগল বা গরু এরা বাঁচে না। তখন ছাগল কি বলছে, মানে ওর ঘাস খাওয়া বন্ধ, একবার ডেকে উঠলো, চারিদিকে অন্ধকার। এবার বলছে মানে দেখা যাক। অনেক সময় কি হচ্ছে, পরবর্তীতে কি দেখা যাক। এইবার যখন ছিটে ফুটা পড়া শুরু করলো, এইবার বাড়ির মালিকের দিক দেখাচ্ছে। ওর তো খুঁটো পুতা দড়ি দিয়ে তখন পালাতে পারছে না, তখন মালিকের দিকে তাকে বলছে ভিজে গেলাম, মানে ভিজে গেলাম। এইবার গপ গপ করে যখন পড়া শুরু করেছে, তখনই ছাগল নিয়ে যা, নিয়ে যা, মানে নিয়ে যা। কি পরিমাণ গবেষণা করলে ভেসে গেলাম, নিয়ে যা, কত দূর, এই যে বিশাল ব্যাপার। এটা একটা গল্প করে একটা এই যে তৈরি করা কমেডি কিন্তু অত সহজ না। সবচেয়ে কঠিন জিনিস। অনেকে নাক ছিটকায়, কিন্তু কমেডি একটা কি জিনিস, একটি নায়কের কিছু মনে করবে না, নায়ক কিন্তু একটা আলাদা জিনিস, ছবির সেরা জিনিস। অনেক সময় পাঁচিল বেয়ে উঠবে, চুরি করতে যাবে, তখন নায়ক বলছে এই ওঠ ওঠ ওঠ, নায়িকাকে দেখার জন্য এটা। তখন তো দাঁড়া, দেখলাম একজন কমেডিয়ান দিলদার নায়কের গাঁর পরে পা দিয়ে উঠে পড়লো। এটা কিন্তু লজ্জার কিছু না, একজন কমেডিয়ানের লাথিও খেতে হয় একজন নায়কের। আমি এটা বলছি না, তাদেরকে ছোট করছি না, তারা অনেক বড়। এখন আমাদের দেশে কমেডি যে কি জিনিস এটা আমরা বুঝাতে পারবো না, এটা বহির্বিশ্বে কিন্তু এর মূল্যায়ন আছে। এখন তো বাংলাদেশ বর্তমানে প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের যারা চলচ্চিত্র করছেন তারা কমেডি বলতে ওই যে হাড়ি ধরা পেটও মনে করে, বডি কমেডি অত সহজ না। হাড়ি ধরা ওই যে কি বলে হাড়ি ধরা বলে এমন যেগুলো না, ওইটা মনে করে। কিন্তু একজন প্রকৃত কমেডিয়ান আর্টিস্ট হতে গেলে তার যে কতগুলো ধাপ আছে, এই অধ্যায়গুলো শিখতে বা এই অধ্যায়গুলো আয়ত্তে আনতে এখনকার তার জীবন যেমন চলে যাবে। যেমন আমি ছোটবেলায় উদিচি করতাম, সারেগামার সারগামটা কি, তবলাটা কি, দেখতাম যে এরকম টুম 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 টুম, আরে হাতে তো কোনো মুখ নাই, কিন্তু এটা দিয়ে সাউন্ডটা কীভাবে বের করছে, এই যে এইটা হাতে আনতে হবে। এটা কি জাদু না, ওয়ান কাইন্ড অফ ম্যাজিক, সেটা কি প্র্যাকটিসের মাধ্যমে। এইবার হচ্ছে তবলার সাথে হারমোনিয়ামের সাথে গলার টিউনটাকে মেলাতে অবশ্যই। তারপরে নয় গান, এখন গান থাকে এক জায়গায়, মিউজিক থাকে এক জায়গায়, কথা থাকে এক জায়গায়, সুর থাকে এক জায়গায়, এক জায়গায় করে নিয়ে আসলাম। এটা সবাই খুব ফাজলামি মনে করে, মানে এখন ন্যাচারাল কৌতুক সবাই করছে কিন্তু মূল কৌতুকটাকে করছে না, এটাই আর কি বিষয়। ভাইয়া দয়াল বাবাটা, হ্যাঁ দয়াল বাবার কাহিনী, আমার কাজলের প্রেম হলো না এই অ্যালবামের নাম, যেটা সেলিম খান তার, হ্যাঁ সেলিম খানের কাছ থেকে আমাদের বের করা এবং সঙ্গীতা থেকে। তো এটা ব্যাপার হয়েছে, এখন এই গানটা ছেড়ে সবাই এখন মূকাভিনয় করছে। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, ভারতের একটি ছেলে প্রথম বের করে দয়াল বাবা, তা সে নিজের বলে চালিয়েছে আমাদেরই সংগঠনের, কিন্তু আসলে বলা উচিত যে বাংলাদেশের কাজলের গাওয়া, কাজলের লেখা, কিন্তু এটা তাদের বলার সুযোগ হয়নি, এটা ভিডিও করে ছেড়ে দিয়েছে ইউটিউবে। তো এটা এখন পর্যন্ত বাংলাদেশে এখন দয়াল বাবা একটা গ্রুপ হয়ে গেছে, কিন্তু এটা আমার লেখা, আমার গাওয়া। ছোট দয়াল, বড় দয়াল, মেজ দয়াল, এই যে গানটা অনেকে জানে না, গানটা কার গাওয়া, কারণ ক্ষমতা নেই এই গান গাওয়া, এবং সেই সময় খুব চড়া গলায়, খুব চড়া স্কেলে গাওয়া হয়েছে, খুব হাই স্কেল। আপনার লেখা? আরে বাপরে। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও, মানে এমন ভাবে সেইটা এরা ছেড়ে
পাঠিয়ে যাচ্ছে, কিন্তু কারোর ক্ষমতা নেই ওই গানটা। না না না, ঠিক আছে, এটা এটা কোন দয়াল বাবাকে বলা হয়েছে? যারা জীবিত, যারা চাকরি করছেন, যাদের একের মাধ্যমে আপনি চলছেন, আপনি একজনের চাকরি করেন, আপনার বসের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন বা যেভাবে হোক আসছে, এরাই হচ্ছে দয়াল বাবা। ঘুষ। কিন্তু আমরা যে দয়াল বাবাকে বলছি, এটা কিন্তু মাফ করবেন, অনেকে ভাবছে সে দয়াল বাবার কথা না। আমি একটু মানে যারা জ্যান্ত বড় বড় শেঠ, তাদেরকে দয়াল বাবা বলা হয়েছে, মানে এটা। তারপরে আছেন যারা জ্যান্ত বাবা, তারাই আসলে দয়াল বাবা। ওই জনগণে ধরলে ঠেসে করবা হাউ মাউ, ওই বলবে সবাই ঠেসে ধরে বাপের কলা খাও তোমার, বলবে সবাই ঠেসে ধরে। হ্যাঁ, মাঝে মধ্যে যা হচ্ছে এখন বর্তমান, না যাই হোক, পুরো গান গাইতে পারলাম না, অনেকে শুনেছে, অতএব সবাই অভ্যস্ত, তাই আমি ভেঙে দিলাম। কিন্তু এরকম অকৃতজ্ঞ ভালো না। ইদানিং বলে এইবার আমার নতুন রেকর্ড বেরিয়েছে, কি গান? চুমকি চলেছে একা। তাহলে বলতে হবে না আদি গান কার? 1974-75 সালে সেই খুরশিদ আলম গেয়েছে, হ্যাঁ, 10 দুশ্মন ছবিতে, 10 দুশ্মন। এবং এই যে চুমকি চলেছে, আমরা নিজেদের বলে চালিয়ে যাচ্ছি না, একটু বলতে হয়, তাতে আপনি ছোট হবেন না। আপনি সিনিয়র ব্যক্তির, আমি শাহিনীর কৌতুক করব, একজন করলো, এটা শাহিন ভাইয়ের কৌতুক, আমি করে চেষ্টা করছি আমার একটু আপনাদের দেখানোর। এই যে ব্যাপারটা বললে কিন্তু ছোট হয় না, বরং বড় হয়ে আর্টিস্ট। ব্যাস, ইদানিং এটা সময় নেই। কিন্তু কি এখনকার শিল্পী, একটু বলতে হয়, এটা আমি সেই শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের, একে সোনার আলোই জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু, কাছে থেকো কাছে থেকো। কি প্রাণ! ইদানিং শিল্পীরা সময় পায় না তাদের কথা বলার। এখন গান গাইতে গেলে শিল্পীদের আগে তো চলে যায় জান, টান। এখনকার শিল্পীরা গান গাইতে গেলে আগে তাদের জান চলে যায়, এরপরে নাই টান, এরপর আবেগ, এরপর রস, এরপর রেশ। আচ্ছা, যা হোক, এই যে কথাটা বললাম তুমি, খুরশিদ আলম ভাইয়ের চুমকি চলেছে, আমি দেখেছি বড় বড় কনসার্টে, বড় বড় পাবলিক শোগুলোতে শিল্পী যখন গান খুঁজে পায় না, সিঙ্গাররা, তখন এই চুমকি। তখন আমি স্টেজে উঠে তাকে বললাম, আচ্ছা গানটা কি? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। ওয়েট, গণতান্ত্রিক দেশ, চুমকি একলা চলুক না 5 জন লইয়ে চলুক বা 10 জন লইয়ে চলুক, তোমার সমস্যাটা কি? চুমকির মতো চুমকি চলতে দাও। তুমি চুমকির পিছনে সেই যে লাগছো 1980 সাল থেকে, সমস্যাটা অপরাধটা কি? চুমকি চলছে একা পথে, চলতে দাও, সাইডে দাও। পছন্দ হলে তোমার কাছে সাই বানালে নাই, তুমি তো এপ্রিল কাজ খাই মারি যাবা, সাইডে দাও। তালি ভাই আর গান গাইয়ে, এরপরে আপনি ফিমেল সিঙ্গার আসলেন, খুব ঢাক ঢোক, ওরে ওরে ওরে, শেষ নেই। মানে এখন চিন্তা করি, ওরে মানে কি ব্যথার জন্য ওরে করছে, নাকি ডাকতে বলছে ওরে ডেকে দাও, এরকম কিছু? আমার ওরে ও, এখনকার আবার কিছু পাকিস্তান মিউজিশিয়ানরা আছে, ওরে ও, পরে বুঝলাম ওরে শাম্পানওয়ালা। এই শাম্পান আজকে থেকে বিক্রি হচ্ছে না, কিন্তু যুগ যুগ ধরে সেই শিফালি ঘোষের আমল থেকে, শিফালি ঘোষের থেকে সেই শাম্পান বিক্রি হচ্ছে। এরপর আরেকজন সিঙ্গার আসলেন, এক আকাশে তারা তুই একা গুনিসিনে, গুনতে দিস তুই কিছু মরে। গানগুলো গাইতে হবে, গলার সাথে মিলাইতে হবে, কিন্তু আমি কথা হচ্ছে যে গানটা পরের কথা কি ভাইয়া? আবার বললো, তাই বললাম এক আকাশে তারা, তুমি কারে গন্ধ নিষেধ করতে আসো? গানের ভিতরে বাধা ক্রিয়েট, বুঝলাম। গন তো থাক, আসমান ভরা তারা, তুমি উত্তর দিক থেকে গোনো, আমি দক্ষিণ দিক থেকে গোনি, তোমার ফ্যামিলির পূব দিক বসায় দাও, তোমার ফ্যামিলি উত্তর দিক দিয়ে বসায় দাও, গন। এই বসে তোমার তারা গনের গোনারের মধ্যে যুদ্ধ। ভালো কথা। আরেকজন সিঙ্গার আসলেন, ও গাচ্ছে আমার ভালোবাসা দিয়ে, ওই যে তোমার ইয়া গানটা, আমি পাথরের ফুল ফোটাবো তোমার ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ ওঠাবো তোমার ভালোবাসা দিয়ে। আমি আবার চিন্তা করলাম, কোনোদিন কোদাল দিয়ে একটা মাটিতে কোপ দিয়ে দেখছো ভাইয়া? বলে না। তা তুমি পাথর ভাঙবে, এরপর গুঁড়ো করবে, এরপর ফুলের বীজ দেবে, ফুল ফুটাবে, এত সাহস? অবাস্তব কথাবার্তা বললে তো আর গান হয় না। আর তুমি কোনোদিন হাতার কাটছো? না ভাইয়া। পুষ্করিণীতে ডুবতেছো কেন?
তুমি সমুদ্রে ঢেউ থামাবা ভালোবাসা দিয়া, এই ভালোবাসা কি এখন আছে? ভাই আমি কি গান গাবো না? ভালো গান গাও, ভালো গান গাও। তখন বলতেছে লাভের আগা খাইলাম ডোগা গো খাইলাম, থামাই দিলাম। কি ভাইয়া লাভের আগাও খাইলাম ডোগাও খাইলাম, মাঝখানে ঢুকারছো কি? ভাইয়া আপনি কি গান গাইতে দেবেন না? আমি গান গাও, গানের সাড়ে নজরে জানি না, গান গাও। ফট করে একটা ফিমেল আসলো, ও চিৎকার করে গান গাচ্ছে, খায়রুল তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ, খায়রুল আগলে দিকাও কোনোদিন লম্বা মাথা দেখছো? কেন ভাইয়া, তো গানটা এরম গেলে গেল, লম্বা কেশের মাথা হইবে, তুমি লম্বা মাথার কেশ কইলে কে? ট্রু তো আসলে তো এই লম্বা মাথা কেমনে হয়? লম্বা মাথা কেমনে হয়? লম্বা মাথা কোনোদিন হয় না, লম্বা কেশের মাথা হয়। এবার আমাদের আবার আসে লাইলা, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি, এই গানের ভুল। কেমনে? আখ খেতে না, আক্কেল অর্থাৎ বিবেক বুদ্ধি, আক্কেল মানে বিবেক। আর মাছ তো এমনি জলে বন্দিই থাকে, তাই তো, মাছ তো জলেতেই পদচারণা করে। ও আখ খেতে না, আক্কেলে, আক্কেলে আরো গানের ভিতরে অনেক বলে না, আক্কেল গান নাই তোর, আক্কেলে, আক্কেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ। জালে বন্দি মাছ। আবার আরেকটা গান আছে, ওই যে সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন, কেন না আমরা বলি, অনেক অনেক শিল্পী বলে হাত কেন, হাত ও কানো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। এইবার বুঝতে পারে, এটা গ্রামাটিক্যাল মিস্টেক। এগুলো কিন্তু আমরাই ধরাই দিই কৌতুকের মাধ্যমে। যেসব শিল্পীরা অনেক ভুল গায়, অনেক ভুল গান গায়, অনেক ভুল, অনেক ভুল। ফিমেল সিঙ্গার তো এই গানটা টোটালি ভুল গাইছে। কুদ্দুস ভাই, আমাদের কুদ্দুস ভাই আতি ভাই পরে এটাকে সংশোধন করে দিয়েছে। এই দেখো লালন গীতির কেমনে আসে যায়, এটা কেমনে না কমনে যায়, এটা হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ ভাষা। কিন্তু এই আমি আজকে বুঝলাম, এই দেখো কমনে কেন। আমরা ফরিদা পারভিনের ওই গান যখন শুনতাম অনেকে টিটকারি দিছি যে ফরিদা পারভিন ভুল গাচ্ছে, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, অরিজিনাল কমনে। এ কমনে যাচ্ছিস, আমরা কইনি, এটা কুষ্টিয়া ঝিনাইদহ ভাষা, মানে কোনে যাচ্ছিস, লালন ওই ভাষায় লিখেছেন। আমরা এই যে ফরিদা পারভিন সেদিনকেও ভুল বুঝাই দিয়েছে, তারপরে ফরিদা পারভিনকে অনেকে বলে আপনি কেমনে না বলে কমনে বলেন কেন? কমনে আসে যায় একদম চলিত ভাষায় গিয়েছেন উনি। আবার দাবার পর মুগুর বলে, এই কুষ্টিয়ার টান, দাবার পর মুগুর বলে সেই দিনই গা টের পাবা তুমি, সেই দিনই গা টের পাবা মন সহজে কি সই হবা, মানে সোজা হবা, সই তোমার সই করে ছেড়ে দেবো, এরকম কথাবার্তা আছে না? এটা হচ্ছে লালনের কথা। আমরা তো ভুল গাই, আর এখন স্টাইলিশ সব এত বড় বড় টিপ পরে, হাতে কি লাল পরে পরে মেয়েরা উঠে গায়, কেমনে আসি চাই, মানে কত রকম কি হয়েছে, আর কিছু বলতে চাইনি। লালনের অনেক বিকৃতি হচ্ছে, কিছু মনে করতো লালন না, শুধু শুধু হ্যাঁ অনেক সাবজেক্টে অনেক বিষয়ে বিকৃতি, অনেক মহামানবীর কথাবার্তাও আজকাল বিকৃত হচ্ছে, অভিনয়। আমি দেখলাম সকলের নাম আমি বলতে পারলাম না, সক্রেটিসের লেখা লাইন ফেসবুকে রাত্রি স্ট্যাটাস দিতে হয় না। মানে যত কবি সাহিত্যিক লাভ আছে সবার গানের কথাবার্তা বা তাদের পড়া উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বিকৃতি হচ্ছে।